আমার নাম সালমা। আমরা দুই বোন ছিলাম। আমার বোন আমার থেকে 2 বছরের ছোট ছিল। আমার বোনের নাম রূপা। বাবা মায়ের মারা যাওয়ার পরে আমরা দুই বোন অনেক অনেক একা হয়ে গিয়েছিলাম। আমি যেহেতু রূপার থেকে বড় ছিলাম, তাই আমি রূপাকে অনেক ভালোবাসতাম ও তার খেয়াল রাখতাম, কারণ আমাদের দুজনের আর কেউ ছিল না। রূপা ও আমাকে অনেক ভালোবাসত। আমার যখন বিয়ে ঠিক হয় তখন রূপাকে বলেছিলাম তাকেও আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলে যাব, কারণ আমি জানতাম আমাকে ছাড়া রূপা এই বাড়িতে একা থাকতে পারবে না। কারণ যাদের মাথায় ছাদ থাকে না, তাদের সেই বাড়িতে থাকতে খুব কষ্ট হয়। আমার যদি পারো ঠিক সেই একই অবস্থা ছিল। রূপা বলেছিল সে আমাকে ছেড়ে একা থাকতে পারবে না, এবং সে অন্য কোথাও বিয়ে করে আমাকে ছাড়া আর থাকতে পারবে না। কারণ মা বাবারা যেমন তাদের বাচ্চাদের অনেক ভালোবাসে, ঠিক সেই ভালোবাসা আমি রূপাকে দিয়েছিলাম। তাকে আমি কখনো একা ফিল করতে দিইনি। আমি প্রদীপ নামের একটা ছেলের সঙ্গে বিয়ে করেছিলাম। প্রদীপকে আমি আগে থেকেই জানতাম। আমি প্রদীপ একে অপরকে ভালোবাসতাম। প্রদীপের সঙ্গে বিয়ে করার আগে তাকে বলেছিলাম আমার বোন ও আমার সঙ্গে শ্বশুর বাড়িতে থাকবে, এবং প্রদীপের সঙ্গে চুক্তি করেছিলাম রূপা যদি বিয়ে করতে না চায় তাহলে সে সারা জীবন আমার বাড়িতে থাকবে। প্রদীপ বলেছিল এতে তার কোনো আপত্তি নেই। প্রদীপ আমাকে অনেক ভালোবাসত। প্রদীপের সঙ্গে আমি কোর্ট ম্যারেজ করেছিলাম। প্রদীপের বাবা মা ছিল না, তার বাবা মা অনেক আগেই মারা গেছিল। প্রদীপের ছোট ভাই ছিল, সে বাইরে পড়াশোনা করত। প্রদীপ ভালো কোম্পানিতে জব করত। প্রদীপ অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি। সে অনেক কষ্ট করেছে বলেই আজ এত ভালো কোম্পানিতে জব পেয়েছে। বিয়ের পরে আমিও রূপা প্রদীপের বাড়ি চলে আসি। সেদিন আমারও প্রদীপের বাসর রাত ছিল। সেদিন প্রদীপের সাথে আমার খুব ভালো সময় কেটেছিল। পরের দিন সকালবেলা প্রদীপ আমার থেকে আগে সকালে উঠে স্নান করে রেডি হয়ে যায়। ঠিক সেই সময় রূপা আমার প্রদীপের বেডরুমে আসে সকালের নাস্তা নিয়ে। প্রদীপ তখন আমাকে বলে আরে সালমা, তুমি এখনো ঘুমাচ্ছ, দেখো রূপার থেকে কিছু শেখো। রূপা সকালের জলখাবার আমাদের ঘরে নিয়ে চলে এসেছে। তাড়াতাড়ি উঠো, আমি অফিস যাব। তো প্রদীপ তো কিছু না খেয়েই তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যায়। প্রদীপ চলে যাওয়ার পরে আমি রূপাকে বলি কি ব্যাপার, বাড়িতে তো আগেই সব করছিস না, আজ সকাল সকাল উঠে আবার নাস্তা তৈরি করেছিস? রূপা তখন হেসে বলে তুমি অনেক বেশি ক্লান্ত ছিলে, তাই আমি আর তোমাকে ঘুম থেকে তোলাইনি। তুমি খুব সুন্দর ঘুমিয়েছিলে, তাই ভাবলাম রান্নাঘরে গিয়ে আমি নিজেই সকালে নাস্তা তৈরি করি। আমার বিয়ের পরে কেমন যেন রূপার হাবভাব ও স্বভাবে কিছু পরিবর্তন আসে। যখনই আমি প্রদীপের জন্য কিছু বানাতে যেতাম, তখন সে আমাকে বলতো তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি এখন জামাইবাবুর সঙ্গে কাটাও, তোমার যা দরকার হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সেটা রান্না করে দেব। বিয়ের আগে তো রূপা রান্নাঘরের কোনো কাজ করত না। আমি রান্নাঘরের সমস্ত কাজ করতাম। আমি আর প্রদীপ নিচের ঘরে থাকতাম। রূপা থাকত উপরের ঘরে। সেদিন প্রদীপের বাড়ি আসার আগে রূপা আমার রুমে আসে। প্রদীপ 2টা শাড়ি আমার জন্য নিয়ে এসেছিল। ভেবেছিলাম এই 2টা শাড়ির মধ্যে একটা রূপাকে দিলে সে খুব খুশি হয়ে যাবে। তারপর রূপা যখন আমার রুমে এসেছিল, তখন আমি তাকে 2টা শাড়ি দেখেছিলাম। ও বলেছিল তোর যেটা ভালো লাগছে সেটা নিয়ে। তারপর রূপা নিজে পছন্দ করে লাল রঙের শাড়িটা নিজের জন্য নিয়েছিল ও নীল রঙের শাড়িটা আমার জন্য রেখেছিল, এবং বলেছিল দিদি এই নীল রঙের শাড়িটা তোমাকে বেশি মানাবে। তারপর সে আমাকে বলে আমি তোমার জন্য 1 গ্লাস দুধ আনছি। আমি তখন রূপাকে বলি আরে তোর কি হয়েছে, তোকে আমার জন্য এসব করতে হবে না, আমি নিজে থেকে রান্নাঘরে গিয়ে নিয়ে নেব। রূপা তখন আমাকে বলে তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তাই আমি নিজের হাতে তোমার জন্য খাবার এনে দেবে। এই বলে সে রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ এনে দেয়। আমি ওই দুধটা খেয়ে নিন। দুধটা খাওয়ার পরে আমার আর কিছু মনে ছিল না, কারণ আমি উঠে দেখি রাত 4টা বাজে, এবং বিছানা থেকে উঠেই আমি মাথাটা চেপে ধরি, কারণ ওই সময় আমার মাথা খুব ঘুরছিল এবং মাথাটা অনেক ভারী লাগছিল। বুঝতে পারছিলাম না আমার এরকম কেন মনে হচ্ছিল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি 4টা বেজে গেছে। প্রদীপ সন্ধে 7টার সময় অফিস থেকে বাড়ি ফিরত।
আমি তখন অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে নিজের রুমের দরজাটা খুলে বাইরে যায়। বাইরে লিভিং রুমে দেখি টেবিলে প্রদীপের অফিসের ব্যাগ রাখা আছে। আমি তখন বুঝতে পারি পুরনো বাড়ি চলে এসেছে। তারপর মনে হয় রান্নাঘরে কেউ যেন কথা বলছে। তারপরে আমি আস্তে করে রান্নাঘরের দিকে যা দেখি আমার তো রাগে মাথা ঘুরে ওঠে। কারণ আমি দেখি প্রদীপ আমার ছোট বোনের সাথে বাজে আচরণ করছে। সালমা, তোমাকেই লাল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে। তখন আমি বুঝতে পারি প্রদীপ সালমা ভেবে রূপাকে ধরেছে। তখন আমি রান্নাঘরে গিয়ে জোরে প্রদীপ বলে ডাক দিয়ে প্রদীপ। তখন চমকে গিয়ে পিছন দিকে ঘুরে দেখতেই আমার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে তাহলে শাড়ি পরে আছে? রূপা তখন আমাদের দিকে ঘুরে বলে, জামাইবাবু, আমি আসলে আপনি ভুল করে সালমা দিদি ভেবে আমাকে ধরে ফেল। আমি আপনাকে বলতে যাব ঠিক ওই সময় দিদি আপনাকে ডাক দেয়। প্রদীপের মুখ তো ভয় লাল হয়ে যায় এবং সে তাড়াতাড়ি আমার দিকে এসে আমাকে বলে, বিশ্বাস করো, আমি নিজে ইচ্ছা করে কিছু করিনি। ভেবেছিলাম আমি তোমাকে যে শাড়িটা গিফট করেছি, তুমি শাড়িটা পরে রান্নাঘরে কাজ করছ। আমি যখন পিছন দিক থেকে দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি দাঁড়িয়ে আছো, তাই আমি তোমাকে ভেবে ধরেছিলাম। কিন্তু আমি জানতাম না ওটা রূপা দাঁড়িয়েছিল। আর এই শাড়িটা তো আমি তোমাকে গিফট করেছিলাম, তাহলে রূপা কেন পরছে? রূপা তখন বলে, এই শাড়িটা দিদি আমাকে গিফট করেছে। দিদির কাছে এরকম 2টা শাড়ি ছিল। তাই রূপা তখন তাড়াতাড়ি এসে আমাকে বলে, দিদি তুমি কিছু ভুল ভেবো না, আমি জামাইবাবুকে বলতে যাব। ওই সময় তুমি রান্নাঘরে এসেছিলে রূপা। ও প্রদীপ আমাকে দেখে এত বেশি ভয় পেয়েছিল যে তাদের চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি তখন হেসে রূপা ও প্রদীপকে বলেছিলাম, আরে তাতে কি হয়েছে, এত বেশি ভয় পাওয়ার কি আছে? মানুষের এগুলো ছোটখাট ভুলভ্রান্তি হয়েই থাকে, এটা কোনো বড় ব্যাপার না। তাই এবার চলো আমরা 3 জনে মিলে রাতে ডিনারটা করে নিই। তারপর আমরা 3 জনে মিলে একটা ভালো মুভি দেখব। 3 জন মুভি দেখে রাত একটা সময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আবার দেখি রূপা আমার থেকে আগে উঠে প্রদীপের জন্য টিফিন তৈরি করে দিয়েছে এবং সকালের নাস্তা রেডি করে দিয়েছে। যখন আমি আর রূপা আমাদের বাড়িতে থাকতাম তখন সে রান্নাঘরের কোনো কাজ করত না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে রান্নাঘরের সমস্ত কাজ রূপা করত। এদিকে প্রদীপের বাড়ি আসার আগে প্রত্যেক দিন রূপা আমাকে 1 গ্লাস করে দুধ খেতে দিত। আমি খুব খুশি খুশি ওই দুধটা খেয়ে নিতাম। খাওয়ার পরে আমার আর কিছুই মনে থাকত না এবং খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পরে কোনো দিন বা 2-3 ঘন্টা পরে আমার ঘুম ভাঙত। এইভাবে 5-7 দিন চলার পরে আমি বুঝতে পারি কিছু একটা গণ্ডগোল আছে, যার জন্য আমি প্রত্যেক দিন সন্ধেবেলাতে দুধ খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ি। সেদিন যখন সন্ধেবেলায় আমি নিজের আলমারিটা খুলে শাড়িগুলো গোছগাছ করে রাখছিলাম, তখন দেখি প্রদীপের দেওয়া আরও 2টা শাড়ি আলমারির মধ্যে নেই। আমি তখন আমার রুমে খুঁজতে শুরু করি, কিন্তু আমি শাড়িটা কোথাও খুঁজে পাইনি। সেদিন যখন রূপা সন্ধেবেলায় আমার রুমে আসে এবং আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসে, তখন সে আমার মাথায় হাত বুলিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে এবং আমি তার কথায় বলে যাই এবং সে নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কিছুই মনে ছিল না। আমার যখন চোখ খোলে তখন দেখি ঘড়িতে রাত্রি 11টা বাজে এবং আমার পাশে পুরনো ঘুমিয়ে আছে। আমার তো ঘড়ির দিকে তাকাতেই মাথা খারাপ হয়ে যায়, কারণ এইভাবে প্রত্যেক দিনই প্রদীপ আমাকে ঘুমন্ত অবস্থায় দেখত। সকালবেলা দেখি প্রদীপ আমার উপরে অনেক রাগ করে আছে। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি আমার উপরে কেন রাগ করে আছো? প্রদীপ তখন বলে, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমি প্রত্যেক দিন ভাবেই অফিস থেকে বাড়ি এসে তোমার সঙ্গে সময় দিব, কোথাও ঘুরতে যাব, কিন্তু তুমি তো এমনভাবে ঘুমিয়ে থাকো, মনে হয় যেন কত বছর ধরে তুমি ঘুমাওনি। প্রদীপের কথা শুনে তার রাগ ভাঙানোর জন্য আমি তাকে বলি, আজ আমি ঘুমাব না, আজ তুমি আর আমি বাইরে ঘুরতে যাব। তারপর ভালোবাসার কিছু কথা বলে প্রদীপের আমি রাগ দূর করি। ঠিক ওই সময় রূপা আমাদের ঘরে ঢুকে পড়ে। ও বলে, জামাইবাবু, আপনার টিফিন রেডি করেছি। জানি না কেন এই কিছুদিন থেকে মনে হচ্ছিল রূপা আমার সবকিছু নকল করার চেষ্টা করছিল এবং সে প্রদীপের কাছে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে আবার আমার মনে হয় আমি নিজের বোনের ব্যাপারে হয়তো খারাপ ভাবছি। তারপর সেদিন সন্ধ্যার আগে প্রদীপ অফিস থেকে ফোন করে বলে, তুমি আমার অফিসের বাইরে চলে এসো, আমি আর বাড়ি যাব না।
অফিস থেকে বেরিয়ে তোমাকে নিয়ে একটা ভালো জায়গায় ঘুরতে যাব। তারপর আমি প্রদীপের কথা মতো বিকেল বেলাতে ঘর থেকে বেরিয়ে যায়। ওই সময় রূপা ঘুমোচ্ছিল, তাই আমি আর তাকে বিরক্ত করিনি। তারপরও আমি বাইরে গিয়ে কিছুক্ষণ পরে রূপাকে ফোন করে বলে দিই আমি তার জামাইবাবুর সঙ্গে ঘুরতে বেরিয়েছি। রূপা তখন বলে তুমি আমাকে না নিয়ে চলে গেলে। আমি তখন রূপাকে বলেছিলাম তুমি ঘুমোচ্ছ, তার জন্য তোকে আর বিরক্ত করিনি। নেক্সট টাইম তোকে সঙ্গে করে নিয়ে যাব। আমাদের বিয়ে প্রায় 1 মাস পরে আমার দেওর বাড়ি আসে। সে আমাদের বিয়েতে আসতে পারেনি, কারণ তার পরীক্ষা চলছিল। আমার দেওয়ার আমার সঙ্গে খুব গল্প করত, এবং তার কিছুদিন থাকার পরে আমার মনে হয়েছিল সে হয়তো আমার বোনকে মনে মনে পছন্দ করতে লেগেছে। কারণ সে যখন আমার কাছে বসত তখন সে রূপার ব্যাপারে জিজ্ঞেস করত। আমি বুঝতে পেরেছিলাম আমার দেওর রূপাকে পছন্দ করতে লেগেছে। একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি রূপাকে পছন্দ করো? তখন সে লজ্জা পেয়ে বলেছিল বৌদি তুমি যদি কিছু খারাপ মনে না করো তাহলে আমি তোমাকে সত্যি কথা বলবো। আমি তখন বলেছিলাম তুমি একদম ভয় পেও না, তোমার মনে যা আছে আমাকে বলতে পারো, আমি তোমার সাহায্য করে দিতে পারি। তখন দেওর বলেছিল আমি রূপাকে পছন্দ করি, কিন্তু তাকে বলার সাহস পাচ্ছি না। আমি যখন দেওয়ারকে বলেছিলাম কোনো ব্যাপার না, আমি রূপাকে বলে দেখব, এমনিতেও রূপা খুব লাজুক স্বভাবের মেয়ে, ও যদি তোমাকে মনে মনে পছন্দ করে তাহলে তোমাকে কোনোদিন বলবে না, তাই এই ব্যাপারে তোমাকেই আগে বলতে হবে। আমার পারমিশন পেয়ে আমার দেওর রূপাকে একদিন সাহস করে গোলাপ ফুল দিতেছিল। তখন রূপা অনেক রেগে গোলাপ ফুলটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ও দেওরকে বলেছিল তোমার সাহস তো কম না, তুমি আমাকে গোলাপ ফুল দিতে এসেছ। আমি যখন প্রদীপ জামাইবাবুকে তোমার ব্যাপারে বলবো তাহলে তুমি ভাবতেও পারবে না জামাইবাবু তোমার কি অবস্থা করবে। এই কথাগুলো আমার দেওর এসে আমাকে বলেছিল যে রূপা তার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে। অথচ আমার দেওর দেখতে অনেক সুন্দর ও হ্যান্ডসাম ছিল। তা সত্ত্বেও রূপা আমার দেওরকে পছন্দ করেনি। আসলে আমি ভেবেছিলাম আমার দেওর যদি রূপাকে বিয়ে করে তাহলে চিরকালের মতো এই বাড়িতেই থেকে যাবে। তাহলে আমার বোন আমার চোখের সামনেই থাকবে এবং আমাকে তার জন্য চিন্তা করতে হবে না। কিন্তু রূপার মনে কি ছিল আমি সেটা প্রথমে বুঝতে পারিনি। আমি কল্পনাও করতে পারিনি আমার নিজের বোন আমার এত বড় ক্ষতি করবে। রূপা তো আমার নিজের বোন ছিল, তাই আমিও তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। একদিন আমি হঠাৎ করে দেখি আমার দেওর লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁকা দিয়ে রূপাকে দেখছে। আমি সেদিন দেওরকে বলেছিলাম আমি তোমায় আমার বোনকে রাজি করার জন্য পারমিশন দিয়েছি, তার মানে এই নয় তুমি আমার বোনকে লুকিয়ে লুকিয়ে দেখবে। আমার দেওর তখন বলে বৌদি তুমি ভুল ভাবছ। আমার তো মনে হয় রূপা প্রদীপ দাদার উপরে নজর দিয়েছে, কারণ আমি কাল রাতে দাদাকে রূপার ঘর থেকে বের হতে দেখেছিলাম। দেওয়ালের মুখ থেকে ওইসব কথা শুনে আমি রাগে তার গালে এক চড় মেরেছিলাম। ও বলেছিলাম আমার বোন তোমাকে পছন্দ করেনি, তাই বলে তুমি এইভাবে আমার স্বামীর সঙ্গে আমার বোনকে চরিত্রহীন করার চেষ্টা করছ। আমার দেওর তখন আমার মাথায় হাত দিয়ে বলে বৌদি আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো। কাল রাতে আমার মনে হয়েছিল দাদা রূপার ঘর থেকে বেরিয়ে তোমার ঘরে গেছে। আমি তখন বলি ওটা তোমার মনে হয়েছিল এবং মনে হওয়ার কথা বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়। দেওর তখন বলে বৌদি তুমি আমার কথা বিশ্বাস করো, আমার এখনো মনে হয়েছিল রূপার ঘরে কেউ যেন কথা বলছে, তাই আমি লুকিয়ে দেখার চেষ্টা করছিলাম রূপার ঘরে কে আছে। আমি তখন রেগে ওকে বলি তুমি এখন চুপ করো, আমার সামনে থেকে চলে যাও। আমি তোমার ফালতু কথা আর শুনতে চাই না। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, ভেবেছিলাম আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব, কিন্তু তুমি তো আমার বোনকে চরিত্রহীন প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি ভাবতেও পারিনি আমার স্বামীর ভাই এরকম স্বভাবের হবে। দেওর তখন বলে তুমি আমার কথা বিশ্বাস করো বা নাই করো, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে অনেক বড় ভুল করছো বৌদি। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একদিন প্রমাণ দেবি, আর সেই দিনই দেখ তুমি কিভাবে আমার কথা বিশ্বাস না করে থাকতে পারো। সেদিন যখন সন্ধেবেলায় রূপা আমার জন্য দুধ নিয়ে আসে, তখন দুধ খাওয়ার আগে আমি ওকে বলেছিলাম রূপা তোর জন্য আমার কাছে একটা ছোট্ট গিফট আছে, আলমারির ভিতরে ওই গিফটটা রাখা আছে।
আমি তাকে আলমারির কাছে যেতে বলি এবং বলি আলমারিটা খোল। রূপা তখন আলমারি খুলতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও এই ফাঁকে দুধটা আমার বিছানার পাশে রাখা ডাস্টবিনের ঢাকনা আস্তে করে পা দিয়ে তুলে দুধটা ফেলে দিই এবং সে যখন আমার দিকে ঘুরে তাকায় তখন আমি নাটক করে দুধের গ্লাসটাকে মুখের কাছে নিয়ে থাকি ও তাকে দেখাই যে আমি পুরো গ্লাসের দুধ খেয়ে নিয়েছি। কিন্তু ও টেরও পায়নি। আমি দুধটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। তারপর ডাস্টবিনে ঢাকনাটাকে লাগিয়ে দিই। রূপা তখন আলমারির ভিতরে গিফটের বক্সটা খুঁজতে শুরু করে এবং বলে দিদি এখানে তখন গিফটের বাক্স নেই। আমি তখন রূপাকে বলি ওই আলমারির ভিতরে একটা পিঙ্ক কালারের শাড়ি আছে, ওই শাড়িটা ভাবছি তোকে দেব। রূপা যখন খুশি হয়ে বলে এই শাড়িটা তো জামাইবাবু তোমাকে গিফট করেছিল। আমি তখন রূপাকে বলি হ্যাঁ, কিন্তু এই শাড়িটার খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই শাড়িটা তুই নিয়ে নে। ওটা বলা মাত্রই রূপা শাড়িটাকে বের করে এবং নিজের গায়ের মধ্যে বারবার শাড়িটাকে লাগিয়ে দেখে। ও বলে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ। রূপা তখন আয়নার কাছে দাঁড়িয়ে শাড়িটা পরে নিল। তোমার প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ। আসলে রূপার মুখ থেকে বেরোনো এই কথাটা যে একটা আলাদা মিটিং ছিল, সেটা আমি অনেক দিন পরে বুঝতে পেরেছিলাম যে আমার প্রত্যেকটা জিনিস রূপার কেন পছন্দ এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে আরও একজন জড়িত ছিল। তারপর আমি রূপার সামনে ঘুমিয়ে থাকার নাটক করি। তাকে এটা দেখাই যে প্রত্যেক দিনের মতো আমি আজও ঘুমিয়েছি। তারপর সে আমার মাথায় হাত বুলিয়ে বলে আমার সহজ সরল দিদি, তোমার প্রতিটা জিনিসে আমার অধিকার আছে। এই কথা বলে বলল তুমি ঘুমাও দিদি, আমি যাচ্ছি রেডি হতে, কারণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমার ভাগের কাজ আমাকেই করতে হবে। এই বলে সে হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায়। আমি তখনও কিছুই বুঝতে পারিনি রূপা কি বলতে চাইছিল। তখন আমি চুপচাপ ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম। তারপর দেখি সে আমার রুম থেকে বেরিয়ে যায়। আমিও তখন চুপচাপ বিছানা থেকে উঠে দাঁড়াই এবং ভাবতে থাকি আমার ভাগের কি এমন কাজ আছে যেটা করার জন্য রূপা প্রত্যেক দিন আমাকে দুধের মধ্যে ঘুমের মিশিয়ে দেয়। আমি কোনোদিন রূপাকে সন্দেহ করতে চাইনি, কিন্তু ও যেটা আমার সঙ্গে করছিল সেটাতে আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল এবং আমি জানতে চাইছিলাম। তারপর আমি আস্তে করে নিজের ঘরের দরজা ফাঁকা করে দেখি রূপা আমার দেওরের ঘরের দিকে যাচ্ছে এবং দেওয়ালের ঘরের দরজাটাকে বাইরের দিক থেকে আস্তে করে লাগিয়ে দেয়। তারপর সে নিজের রুমের মধ্যে চলে যায়। তার কিছুক্ষণ পরে দেখি আমার স্বামী বাড়ি এসেছে। সে বাড়ি এসে আমার রুমের দিকে আসছিল। আমি তাকে দেখে তাড়াতাড়ি বিছানায় গিয়ে আবার শুয়ে থাকার নাটক করি। আমাকে শুয়ে থাকা অবস্থায় দেখে প্রদীপ বলে তুমি যখন আমাকে পছন্দই করতেন না তাহলে বিয়ে কেন করেছিলে? আর এরকম ভাবে প্রত্যেক দিন রাতে আমাকে অ্যাভয়েড করে শুয়ে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে, তুমি যখন নিজে থেকেই চাও না আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক করি, তাহলে সেটাই হবে। এই কথা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। আমি আবার উঠে দরজা দিয়ে উকি মেরে দেখি আমার স্বামী সিঁড়ি দিয়ে উপরে উঠে রূপার ঘরের ভিতর ঢুকে যায়। ওটা দেখে তো আমার হাত পা কাঁপতে শুরু করেছিল, কারণ আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঝড় বেঁধেছিল। আমিও তখন আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং রূপা রুমের দরজা ফাঁকা দিয়ে দেখতে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ আমার যে শাড়িগুলো খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে একটা শাড়ি রূপা পরেছিল এবং রূপা প্রদীপের সাথে ঘনিষ্ঠ ছিল। আমি ওই সময় তাদের দরজাটাকে অনেক জোরে জোরে খুলে ভিতরে ঢুকি। রূপা তখন আমাকে দেখে ভয় পেয়ে যায় এবং আমাকে দেখে তার চোখ মুখ লাল হয়ে যায়। ও বলে দিদি তুমি ওইখানে, তুমি তো ঘরে। আমি তখন বলি হ্যাঁ, আমাকে তো দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতিস, তাই না? আমি তখন রূপার গালে চড় মারি আর বলি এইভাবে নিজের দিদির হৃদয়ে আঘাত করতে তোর কি খুব ভাল লেগেছে? আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না, আমি তোকে অনেক ভালোবাসতাম, কেন তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? ঠিক ওই সময় প্রদীপ এগিয়ে এসে বলে এটা রূপার কি দোষ? তুমি তো রূপাকে বলেছিলে তুমি আমাকে সময় দিতে পারবে না, আমি যাতে তোমাকে বিরক্ত না করি। তুমি শুধু আমাকে বিয়ে করেছ যাতে আমি তোমাদের দুই বোনের মাথার ছাদ হয়ে থাকি। আমি তখন ওকে বলি তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। বন্ধুরা, গল্পের পরের পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে।
আরে দারোয়ান, তুমি আমার ঘরে? ম্যাডাম, আমার খুব শীত লাগছে। বাহিরে ঠান্ডা বাতাস বইছে। আমি বারান্দায় থাকতে পারছি না। বাহিরে প্রচণ্ড শীত। তাই আমি আপনার অনুমতি ছাড়াই আপনার রুমে চলে আসছি। আমি দারোয়ানকে বললাম, তাহলে এখন তুমি কোথায় থাকবে? আমার রুমে তো কোনো খালি জায়গা নেই। ম্যাডাম, আপনি আমার প্রতি একটু দয়া করুন। আমি মাটিতে বস্ত্র বিছিয়ে ঘুমিয়ে পড়ব। আমি দারোয়ানের কথায় থাকতে দিলাম। তারপর রাত যখন গভীর হয়ে গেল, তখন হঠাৎ দেখলাম দারোয়ান নিচের বিছানা ছেড়ে আমার খাটে এসে শুয়ে পড়েছে। আমি তাকে বললাম, তোমার সাহস তো কম না, তুমি আমার খাটে? আমার বাড়িতে একজন দারোয়ান ছিল, যাকে আমি অনেক বিশ্বাস করতাম। একদিন সে আমাকে বলল, ম্যাডাম, বাইরে খুব ঠান্ডা লাগছে, আমি একটু আপনার রুমে থাকতে পারি? আমি ভাবলাম, বাইরে সত্যিই ঠান্ডা হবে, তাই তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি দিলাম। কিন্তু পরের দিন তার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষ্য করলাম। আমি ঘুমের মধ্যে অনুভব করলাম যে কিছু আমার বাড়িতে একজন দারোয়ান ছিল, যাকে আমি অনেক বিশ্বাস করতাম। একদিন সে আমাকে বলল, ম্যাডাম, বাইরে খুব ঠান্ডা লাগছে, আমি একটু আপনার রুমে থাকতে পারি? আমি ভাবলাম, বাইরে সত্যিই ঠান্ডা হবে, তাই তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি দিলাম। কিন্তু পরের দিন তার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষ্য করলাম। আমি ঘুমের মধ্যে অনুভব করলাম যে কিছু একটা ঠিক হচ্ছে না। তার আচরণ আমাকে অস্বস্তিকর করে তুলেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে আমার রুমে থাকতে দিয়েছি বলে তুমি এ কি করছো? দারোয়ান বলল, ম্যাডাম, আমি অনেক দিন ধরে উপোস, আমি আর পারছি না। এই কথাটা বলেই দারোয়ান আমার সাথে জোর করে। আমার কলিজার বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে চলো এবার মূল ঘটনাটি শুরু করি। আমার নাম জয়া। দেখতে সুন্দর ছিলাম। 7 বছর আগে আমার বিয়ে হয়েছিল শাওনের সাথে। আমার স্বামী খুব ভাল ছিলেন। তিনি আমার সব কথা শুনতেন। একবার আমার স্বামী আমাদের বাড়িতে একজন ছেলেকে নিয়ে এলেন। তিনি বললেন, এই ছেলে অসহায়, তার কোনো আত্মীয় স্বজন নেই। সে আমাদের বাড়িতে কম বেতনে কাজ করতে রাজি, শুধু খাওয়ার এবং থাকার জায়গা দিলেই হবে। আমার স্বামী খুবই কৃপণ ছিলেন, সবসময় বিনামূল্যে চিন্তা করতেন। ছেলে দেখতে খুবই শান্ত ও নিরীহ ছিল। আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে তোমার কাছে কোথা থেকে এল? তিনি বললেন, আমার বন্ধুর বাড়িতে কিছু মাস কাজ করেছে, কিন্তু এখন সে বিদেশে চলে যাচ্ছে, তাই এই ছেলেটিকে আমাকে দিয়েছে। তুমি তাকে কিছু টাকা আর খাবার দেবে, আর সে তোমার জন্য সব কাজ করবে। আমি বললাম, আমাদের বাড়িতে তো 2টি ঘরেই আছে, একটিতে আমি কাপড় সেলাই করি, আর অন্যটি আমাদের শোয়ার ঘর। তাহলেই ছেলে কোথায় থাকবে? আমার প্রশ্ন নেই। স্বামী বললেন, তুমি চিন্তা করো না, আঙ্গিনায় একটি চারপাই বিছিয়ে দেবে, সে সেখানেই শুয়ে থাকবে। আমি রাজি হয়ে গেলাম। ছেলে ছিল খুব শান্ত। সকালে আমি তাকে রান্নাঘরের কাজে লাগিয়ে দিলাম। সে আমার সমস্ত কাজ চুপচাপ করে দিত, এবং আমি নিজেই পুরো বাড়ি পরিষ্কার করতাম। আমি তাকে নাচতে দিয়ে দিলাম। সে চুপচাপ খেয়ে নিল। আমি বললাম, তুমি কথা বলো না কেন? সে বলল, ম্যাডাম, আমি আপনার সাথে কি কথা বলবো? আমি বললাম, তোমার বাড়ির কেউ নেই? সে বলল, আমি জানি না। যখন আমি চোখ খুললাম, তখন নিজেকে না তার সঙ্গে দেখলাম। যখন আমি 10 বছর বয়সী ছিলাম, তখন একটি মহিলা আমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এলেন। বললেন, তার ঘরে সন্তান নেই এবং তাকে একটি শিশুর প্রয়োজন। তিনি বললেন, আমি তাকে ভালো স্কুলে ভর্তি করাব, ভালো শিক্ষা দেব। কিন্তু 10 বছর বয়সেই তিনি আমাকে ঘরের কাজে লাগিয়ে দিলেন। ছোট ছোট কাজ, বাসন ধোয়া, অতিথিদের সামনে ভাষণ দেওয়া, এইভাবে জীবন কাটাতে থাকলাম। যখন সেই মহিলা মারা গেলেন, তখন তার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। তারপর আমি অন্য জায়গায় কাজ শুরু করলাম, যখন কেউ আমাকে 2 বেলা রুটি এবং থাকার জায়গা দিয়েছিল। খুব দুঃখজনক ছিল তার জীবন। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু টাকা দেব। আসলে আমার স্বামীরও তেমন বেশি ছিল না। সে বলল, ম্যাডাম,
আমাকে 2 বেলার রুটি এবং থাকার জায়গা দিচ্ছেন। এটাই আমার জন্য যথেষ্ট। আমি তার জন্য অনেক সহানুভূতি অনুভব করতে শুরু করলাম। কিন্তু আমি জানতাম না যে সহানুভূতি আমাকে কত দুঃখ দিতে পারে। আমার স্বামী অন্য শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। তার কোম্পানির মালিক মাঝে মাঝে আমার স্বামীকে অন্য শহরে অর্ডার দিতে পাঠাতেন। আমার স্বামী কয়েকদিন পর ফিরে আসতেন। ওই দিনগুলোতে আমি একা থাকতাম। আমার বিয়ের 7 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি। আমি ভাবলাম, যদি আমি কোনো অনাথ শিশুর সাথে ভালো ব্যবহার করি, তাহলে হয়তো ঈশ্বর আমাকে সন্তান দেবেন। সম্ভবত আমি এটা ভুলই করেছিলাম। আমার স্বামী কাজের জন্য অন্য শহরে গিয়েছিলেন। আমি একা ছিলাম এবং ছেলে বাড়িতে ছিল। আমি প্রথমবার তাকে এভাবে দেখলাম যখন আমি রান্নাঘরে আটা মেখেছিলাম। সে রান্নাঘরে এসে দাঁড়াল। আমি রান্নাঘরে ওড়নাটা ছাড়া কাজ করছিলাম। কিন্তু আমি জানতাম না যে ছেলের চোখে এমন আকর্ষণ থাকতে পারে। আমি যখন আটা মেখে দুপাটি নিয়ে রান্নাঘর থেকে বের হলাম, তখন আমি অনুভব করলাম যে যেন কেউ আমার পিছু পিছু আসছে। আমি দ্রুত ঘুরে দেখলাম সেই ছেলে আমার দিকে তাকিয়ে আছে। সে কখনো আমার মুখের দিকে তাকাচ্ছে, কখনো আমার দিকে। সে ধোঁয়ার অছিলায় দাঁড়িয়েছিল। আমি প্রথমে ভীত হয়ে গিয়েছিলাম। পরে আমি রান্নাঘরের দরজার সামনে ঝোলান ওড়নাটা নিয়ে আমার মাথা ঢেকে ফেললাম। আমি একটা খেয়ে একটি পাত্রে রাখলাম এবং ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি রান্নাঘর থেকে বের হয়ে নিজের কক্ষে চলে আসলাম। আমি ভাবছিলাম, কেন সেই ছেলে আমাকে এভাবে দেখছিল। কিন্তু পরে আমি ভাবলাম, হয়তো এটা আমার কল্পনা। কিন্তু এই বয়সের ছেলে এমন করতে পারে না। তাই আমি বিষয়টিকে গুরুত্ব দিলাম না। তার পরিস্থিতি শুনে আমি তার প্রতি সহানুভূতি অনুভব করছিলাম। কিছুক্ষণ পরে আমি ঘর থেকে বের হয়ে দেখলাম সে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। আমি বারান্দায় বসে তাকে দেখছিলাম। সে কাজের প্রতি সতর্ক ছিল। কোনোরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল না। আমি ভাবলাম হয়তো আমি তার সম্পর্কে ভুল ধারণা করছি। রাতে খাওয়ার পর সে বলল, ম্যাডাম, বাইরে খুব ঠান্ডা। যদি আপনি খারাপ না মনে করেন আমি আপনার রুমে ঘুমাবো। সে কথা সত্যি ছিল। শীতের মৌসুম শুরু হয়ে গেছে এবং বাইরে ঠান্ডা ছিল। আমি বললাম, তুমি আমার রুমে ঘুমাবে কোথায়? আমার রুম কোনো ফাঁকা ঘর নয়। এটি কাপড় সেলাইয়ের জন্য রাখা। সেখানে অনেক কিছু পড়ে আছে। কাপড় সেলাইয়ের যন্ত্র আছে এবং ঘরটা ছোট। তুমি যদি সেখানে আমার জিনিসগুলো জায়গা থেকে সরিয়ে ফেলবে এবং আমি আবার খুঁজে পাব। সে বলল, আপনিই না মনে করলে আমি আপনার রুমে ঘুমাব। আমি হঠাৎ করে বিস্মিত হয়ে গেলাম। তারপর সে বলল, ম্যাডাম, কি আমি মাটিতে বস্ত্র বিছিয়ে ঘুমাব? কিন্তু বাইরে খুব ঠান্ডা। তার কথা শুনে আমি তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি দিলাম। কিন্তু তার মুখে আমি অদ্ভুত আনন্দের চিহ্ন দেখছিলাম, যেন সে অনেক খুশি হয়েছে। সে তৎক্ষণাৎ নিজের বিছানা তুলে এনে আমার রুমে মাটিতে বিছিয়ে শুয়ে পড়ল। আমি অন্ধকারে ঘুমানোর অভ্যাস ছিলাম, তাই আমি ঘুমানোর আগে রুমের লাইট নিভিয়ে দিয়েছিলাম। তারপর আমি আস্তে আস্তে গভীর ঘুমে চলে গেলাম এবং কখন আমি গভীর ঘুমে চলে গিয়েছি তা জানতেই পারলাম না। সকাল হলে আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার মাথা খুব ভারী লাগছিল। হয়তো আমি বেশি সময় ঘুমিয়ে ফেলেছিলাম। আমি ঘড়ি দেখলাম 10টা বেজে গেছে। যদিও আমি সাধারণত 9টার আগে উঠে যেতাম, কিন্তু আজ আমার মনে হচ্ছে ছিলাম অনেক দেরিতে উঠেছি। আমি এখনো বিছানা থেকে উঠিনি। তখন আমি শুনলাম ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। আমি বিছানা থেকে নেমে দেখি ছেলেটি উঠে গেছে এবং আমার ওয়াশরুমে ঢুকে পড়েছে। তার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম যে সে আমার অনুমতি ছাড়া আমার ওয়াশরুম ব্যবহার করছে। আমি ভাবলাম সে যখন বাইরে আসবে আমি তাকে বলব যে ভবিষ্যতে সে আমার রুমের ওয়াশরুম ব্যবহার না করে। যখন সে ওয়াশরুম থেকে বের হল, আমি দেখলাম সে গোসল করে বের হয়েছে। তার মুখে এক ধরনের অদ্ভুত হাসি ছিল। আমি অনুভব করলাম আমার চুল এলোমেলো হয়ে আছে। যদিও আমি ঘুমানোর সময় আমার চুল ঠিক করে বেঁধে রেখেছিলাম, আমি ততক্ষণাৎ আমার চুলের বন্ধন সেরে নিলাম। এরপর আমি রান্নাঘর থেকে বের হয়ে এসে দেখলাম সে বাড়ির কাজ করছে।
তার মুখে কিছু অদ্ভুত আনন্দ ছিল। আমি কৌতূহলী হয়ে ভাবলাম, কেন তার মুখে এমন হাসি? হয়তো আমি তার প্রতি ভুল বুঝেছি। সন্ধ্যায় আমি হালকা খাবার তৈরি করে রেখেছিলাম। আমি গরম খাবার নিয়ে এসে দেখলাম সে মেঝেতে বসে আছে এবং অপেক্ষা করছে। আমি খাবার তার সামনে রেখে দিলাম এবং সে ধীরে ধীরে খেতে লাগল। তার চোখের কোণায় আমি আবারও সেই অদ্ভুত দৃষ্টি দেখলাম। আমি বুঝতে পারছিলাম কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিন্তু ঠিক কী ঘটছে তা বুঝতে পারছিলাম না। রাতে আমি বিছানায় শুয়ে চিন্তা করতে থাকলাম। আমার মনে হচ্ছিল তার প্রতি আমার অতিরিক্ত সহানুভূতি তার আচরণের কারণ হতে পারে। আমি ঠিক করতে পারছিলাম না কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করব। কিছু সময় পর আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম এবং আলো নিভিয়ে দিলাম। রাতের অন্ধকারে আমি হঠাৎ অনুভব করলাম ঠিক কিছু একটা ভুল হচ্ছে। আমি চোখ মেলে তাকালাম এবং দেখলাম ছেলেটি ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আমি অস্বস্তি বোধ করলাম এবং ধীরে ধীরে উঠে বসে পড়লাম। আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক হচ্ছে না। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি এখানে কি করছো? সে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আমি জানি না। আমি শুধু আপনাকে দেখার চেষ্টা করছি। আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ। আপনি আমাকে এত সুযোগ দিয়েছেন। আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম। তার বক্তব্য শুনে মনে হচ্ছিল সে আসলে তার নিজের ভিতরের অনুভূতি কথা প্রকাশ করতে পারছি না। আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম, তুমি যদি কোনো সমস্যা অনুভব করো তাহলে আমাকে জানাও। আমি তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু সে মাথা নিচু করে বলল, না ম্যাডাম, আমি কোনো সমস্যা নেই। আমি শুধু আপনাকে দেখছি। আমি আর কিছু বললাম না এবং ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি সে আগের মতোই শান্তভাবে বাড়ির কাজ করছে। তার মুখে অদ্ভুত হাসি আজ আর দেখা যাচ্ছিল না। আমি নিশ্চিত ছিলাম সে আমাকে কিছু না বলেই নিজের অনুভূতি বোঝা হালকা করার চেষ্টা করছে। তবে তার সেই আচরণ আমাকে বুঝিয়ে দিল মাঝে মাঝে আমাদের সহানুভূতি সীমা ছাড়িয়ে যায় এবং কিভাবে সঠিকভাবে অনুভূতি প্রকাশ করা উচিত তা আমাদের শিখতে হবে। আমি নিজেও এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছি যে কিভাবে নিজের অনুভূতি এবং অন্যের অনুভূতির প্রতি সঠিকভাবে মনোযোগ দিতে হয়। এইভাবে দিনগুলো চলে গেল। ছেলেটি ঘরের কাজ দক্ষতার সাথে চালিয়ে গেল এবং আমি তার প্রতি আরও সচেতন হয়ে উঠলাম। আমি শিখলাম কখনো কখনো আমাদের সহানুভূতি সীমানা চিহ্নিত করা দরকার, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়। এই গল্প থেকে শিক্ষা হলো যে জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সামনে ফেলে দেয় যেখানে আমাদের সমস্ত বিশ্বাস ও মূল্যবোধের পরীক্ষা নিতে হয়। একজন নারী হিসাবে আমাদের সবসময় আমাদের সীমারেখাগুলো জানা উচিত এবং কখনো এমন কিছু করা উচিত নয় যা আমাদের জন্য পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমার নাম দীপক। আমি আমার বেকার অবস্থা নিয়ে খুবই টেনশনে আছি। জায়গায় জায়গায় চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি। আজকে এক জায়গায় আমার ইন্টারভিউ ছিল, কিন্তু সেখানেও চাকরি পেলাম না। প্রচণ্ড গরমে কপালের ঘাম মুছলাম আর গভীর নিঃশ্বাস নিয়ে ভাবলাম আজকে যেন সূর্যের চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে সূর্যদেব আমার পরীক্ষা করছেন। আগে থেকেই চাকরির টেনশনে ছিলাম, আর আজকে এত গরম মাথা খারাপ করে দিল। আমি আমার হাতে ধরা ফাইল মাথার উপরে নিয়ে নিজেকে সূর্যের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলাম। রাস্তার পাশ দিয়ে বড় বড় পায়ে হেঁটে যাচ্ছিলাম। তখনই হঠাৎ একটা গাছ দেখতে পেয়ে সেই গাছের নিচে এসে দাঁড়ালাম। গাছের ছায়ে দাঁড়িয়ে কিছুটা শান্তি অনুভব হলো। ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খাওয়ার জন্য যখনই বোতল মুখে লাগালাম তখন দেখলাম জলও শেষ হয়ে গেছে। তৃষ্ণার কারণে আমার অবস্থা খারাপ। এদিক সেদিক তাকিয়ে কোথাও জলের কল দেখতে পেলাম না। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, একমাত্র আমি আছি। যে বেকার জলের খালি বোতল নিয়ে আমি আশপাশে চোখ ঘোরালাম, তাতে কোথাও থেকে জলের ব্যবস্থা করা যায়, কিন্তু কোথাও জল নজরে পড়ল না। যদি কোথাও জলের কল দেখতে পেতাম তাহলে এই বোতলটা ভরে নিতে পারতাম। সবে আমি আশেপাশে দেখছিলাম, তখনই আমার মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। তখনই কেউ একজন আমার সামনে ঠান্ডা জলের বোতল এগিয়ে দিল।
হাতটা যে আমার দিকে এগিয়ে দিয়েছিল। তার হাত দুধের মতো ফর্সা হাতের, আঙুলে একটা সোনার আংটি আর চকমকে চুড়ি পরা। আমি হাত দেখে চোখ উঠিয়ে যখন সেই মানুষটির মুখের দিকে তাকালাম, তখন চমকে উঠলাম যে তিনি তো একজন মহিলা, যিনি গোলাপি কালারের শাড়ি পরেছিলেন। মহিলাটি খুব সুন্দরী। তার বয়স 40 বছরের মতো হবে। এত বয়স হওয়ার পরেও শরীর দেখে মনে হচ্ছে যেন কোনো 18-19 বছরের মেয়ে। তার চোখে একটা অদ্ভুত জ্যোতি ছিল, আর হাইফাই মেকআপ করা মুখে হালকা হাসি লেগেছিল। সে বলতে লাগলো, এই নাও, জলটা খেয়ে নাও। তোমার তৃষ্ণা লেগেছে তো? আমি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তোমাকে দেখেছিলাম। তোমাকে দেখে আমার কিছুটা টেনশনে মনে হচ্ছে। আমি জলের বোতলটা তার হাত থেকে নিয়ে জল খেতে লাগলাম, কেননা আমার খুব তৃষ্ণা লেগেছিল। এক নিঃশ্বাসে সমস্ত জল শেষ করে সেই বোতলটা মহিলাকে ফেরত দিয়ে দিলাম। তিনি এত বেশি সুন্দরী ছিলেন যে আশেপাশের অনেক ছেলে তাকে ঘুরে ঘুরে দেখছিল। তার গেটআপ দেখে মনে হচ্ছিল সে খুব ধনী আর ভদ্র ফ্যামিলির মহিলা। আমি সেই মহিলাকে থ্যাংক ইউ বললাম, আর তাকে বললাম যে আমি এখানে পাশেই আমার চাকরির ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম। অনেকদিন থেকে চাকরি খুঁজছি, কিন্তু এখনও চাকরি পাইনি। আমি ভারতের অসংখ্য বেকারের মধ্যে একজন। অনেক জায়গাতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, কিন্তু প্রতিবার আমার কপাল আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। আমি জানি চাকরি পেতে গেলে সোর্সের দরকার হয়, কিন্তু আমার কোনো সোর্স নেই। এত পড়াশোনা জেনে কোনো লাভই হলো না। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই মহিলাকে আরেকবার থ্যাংক ইউ বলে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে চাইছিলাম, কেননা বাড়িতে আমার অসুস্থ মা এবং যুবতী বোনের খাওয়ার জন্য চাল, ডাল, সবজি নিয়ে যেতে হবে। আমি এসব নিয়ে বাড়িতে যাব, তারপরে বাড়িতে রান্না চলবে, কেননা বাড়িতে একমাত্র আমিই ছিলাম যার উপরে বাড়ির সমস্ত দায়িত্ব ছিল। তাই আমি এখানে বেশি সময় নষ্ট করতে পারব না। আমি দ্রুত পায়ে সেই মহিলার কাছ থেকে নিজের বাড়ির দিকে হাঁটা লাগালাম। টাকা বাঁচানোর চক্করে আমি বেশিরভাগ সময় পায়ে হেঁটে যেতাম, কেননা রিকশায় উঠলে পয়সা দিতে হবে। কেউ তো আর ফ্রিতে আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে না। টাকা পয়সার খুব অভাব ছিল, তাই অনেক ভেবে চিন্তে চলতে হতো। আমি সবেমাত্র সেই নির্জন জায়গা ছেড়ে এগিয়ে এসেছিলাম, তখনই মনে হলো কেউ যেন আমার পিছনে নিয়েছে। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম গোলাপি শাড়ির মহিলা আমার পিছন পিছন আসছেন। আমি তাকাতে এসে হালকা হেসে আমার দিকে দেখতে লাগল। প্রথমে ভাবলাম এই মহিলার বাড়ি হয়তো এই দিকেই, কিন্তু সে পায়ে হেঁটে কেন যাচ্ছেন? এসব ভাবতে ভাবতে আমি এগিয়ে যাচ্ছিলাম। সেই মহিলাও আমার পাশে এসে আমার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল। আমি 1 সেকেন্ডের জন্য থেমে গেলাম। আমার থামার সাথে সাথে সেও থেমে গেল। এই মহিলার ব্যবহার আমার খুব অদ্ভুত লাগল। না হলে এত সুন্দরী একজন মহিলা আমার পেছনে নেবে কেন? কিন্তু তবু আমি তার দিকে ঘুরে তাকিয়ে তাকে বললাম, কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার পিছন পিছন আসছেন কেন? আপনাকে কি আপনার জলের দাম দিতে হবে? আমার এই কথা শুনে সে হাসতে লাগল, আর নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দিয়ে বলল। প্যাকেটটা দেখে শক হয়ে গেলাম যে এর মধ্যে কি আছে, আর এই অপরিচিত মহিলা কেনই বা আমাকে যেটা দিচ্ছেন। প্যাকেটটা খুলে দেখি আমি হঠাৎ ঝটকা অনুভব করলাম। আমার হাত কাঁপতে লাগল। এর ভিতরে তো অনেক টাকা, যেটা আমি গুনতেও পারছি না, কিন্তু আনুমানিক 5-7 লক্ষ টাকার কম না। এদিকে আমার পকেটে শুধু 5 টাকার মতো পড়ে আছে। মহিলাটি বললেন, এখানে 5 লাখ আছে, আমি এই টাকাটা তোমাকে দিয়ে দেব। এইটা তোমার হতে পারে। তুমি কি এই 5 লাখ টাকার মালিক হতে চাও? মহিলাটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমাকে কোনো কাজের জন্য এত টাকা দিচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত টাকা আমাকে কেন দিতে চান? আমি তো আপনাকে চিনি না। আমি আপনার কোনো কাজ করেছি? তাহলে আপনি কেন এত টাকা আমাকে দিতে চাইছেন ম্যাডাম? আপনি কি আমাকে বোকা বানাচ্ছেন? সেই মহিলা আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু এখানে না, চলো সামনে কোথাও বসে ধীরে সুস্থে কথাবার্তা বলি। সেই মহিলাটা আমার আগে আগে চলছিল, আর আমি তার পিছনে পিছনে। আমার মন যেন খুশির ডানা মেলেছিল। আমি তো 5 লক্ষ টাকার জন্য সব কিছু করতে রাজি। এই 5 লক্ষ টাকা আমার মতো গরিবের জন্য কম টাকা নয়। 5 লাখ টাকা পেলে আমি তো নিজে কোনো ব্যবসা করতে পারব। কিন্তু আমার মনে অনেক প্রশ্ন উকি মারছিল।
ওই মহিলা হাঁটতে হাঁটতে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের ভেতরে আসার পরে আমরা দুজন এক কোণে বসলাম। তিনি ওয়েটারকে বলে কফির অর্ডার দিলেন। কিছু সময় পরেই তার ফোনে কারো ফোন এলো, আর সে কথা বলার জন্য চলে গেল। সেই সময় আমি আশেপাশে তাকিয়ে রেস্টুরেন্টে ভালোভাবে দেখছিলাম। এটা অনেক বড় রেস্টুরেন্ট, আর এখানে ধনী লোকেরাই আসে। আমি তো কখনো এর পাশ দিয়ে যাইনি, কেননা আমার এত ক্ষমতা নেই। কিছু সময় পরে সেই মহিলা এসে চেয়ারে বসে পড়ল। ওয়েটার কফি নিয়ে এসেছিল। তিনি আমাকে বললেন, কফি খেতে খেতে কথা বলি। আমার মনে বারবার এই প্রশ্ন জেগে উঠছিল না, জানিয়েই মহিলা আমাকে কি কথা বলবেন। সে আমাকে দিয়ে কোনো উল্টোপাল্টা কাজ করবেন না তো, যেটা আমি করতে পারবো না। আমি একজন সৎ ছেলে, সারা জীবন আমি সব ভাবে থেকেছি। আমি কখনো কোনো অন্যায় কাজের কাছেও যাইনি। কফি খেতে খেতে সে আমাকে যে কাজের কথা বলল, সেটা শুনে তো আমার হুঁশ উড়ে গেল। কেননা তিনি বলতে লাগলেন, তোমাকে এক রাত আমার মেয়ের রুমে থাকতে হবে। আমার মেয়ে ছেলেদের প্রতি খুব, তোমাদের মতো ছেলের জন্য সে পাগল হয়ে থাকে। আগামীকাল আমার মেয়ের জন্মদিন, তাই আমি ওকে তোমার মতো যুবক আর স্মার্ট ছেলেকে ওকে গিফট করতে চাই। ওই মহিলা এত বেশি পাগলের মতো কথা বলছিল যে আমি তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একজন সুন্দরী মহিলা লিমিট ক্রস করে দেওয়ার মতো কথাও বলতে পারে। এ কেমন মা যে নিজের মেয়ের জন্য কোনো যুবক ছেলের বন্দোবস্ত করছে। লজ্জা আমি নিজের গান বন্ধ করে নিতে চাইছিলাম। আমি বললাম, ক্ষমা করবেন ম্যাডাম, আমি গরিব, কিন্তু এরকম করতে রাজি নই। এই কথাটা বলে আমি সেখান থেকে উঠে যেতে লাগলাম। তখনই সে আবার সেই প্যাকেট বের করল, যেটাতে আরও 5 লাখ টাকা বেশি ছিল। এখন আমাকে 10 লাখ টাকা বের করে দেখালেন। সেটা আমার সামনে রেখে ফাঁকা করে সেই টাকাটা আমাকে দেখানোর চেষ্টা করতে লাগল। তার এই কাজ আমাকে আবার সেখানে বসে পড়তে বাধ্য করে দিল। আমি নিজের জীবনকে শোধরাতে চাইলাম, কিন্তু আমি দূর অবধি এর কোনো আশা দেখতে পাচ্ছিলাম না। এটা আমার কাছে একটা গোল্ডেন চান্স, যেটা অ্যাকসেপ্ট করে নিলে হয়তো আমার জীবন বদলে যাবে। আমি সেই মহিলার দিকে তাকালাম, যে নিজের হাতে টাকাটা না দিয়ে আমাকে লোভ দেখাচ্ছিল, আর বল, ভেবে নাও এটাতে তোমার লাভ। মাত্র এক রাতের ব্যাপার, আর এই এক রাতেই তোমার কপাল বদলে যেতে পারে। আমার তোমাকে অভাবে মনে হলো, সেই কারণে ভাবলাম তোমার সাহায্য করি। না হলে আমার মেয়ের জন্য ছেলেদের কোনো অভাব হবে না। শুধু এক রাতে এত টাকা পাচ্ছ, তাহলে তোমার অসুবিধা কোথায়? নাকি তুমি এতটা সামর্থ্য নেই যে তুমি পারবে না তার সাথে? এই কথা বলে সে চুপ করে হাসতে লাগল। আমি এদিকে খুব লজ্জায় পড়ে গেলাম। আমি ভাবছি আমি কি করব, এই মহিলার কথা কি মেনে নেব, নাকি এই মহিলাকে না করে দিয়ে বাড়ি চলে যাব। কিন্তু বাড়িতেও তো খুব অভাব, মাও অসুস্থ, আমার মাথায় কিছুই আসছিল না যে আমি কি করব। বোনও আছে যাকে বিয়ে দিতে হবে। আমি ছাড়া বোন আর মায়ের কেউ নেই। আমাদের তেমন কিছুই নেই। মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছেন, কিন্তু তবুও আমি বেকার। আমি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়ে সেই মহিলার কথাতেই রাজি হয়ে গেলাম। সে হাসতে হাসতে বলল, আমি তোমার কাছ থেকে এটাই আশা করছিলাম, এতে তোমারই লাভ। এরপরে সে আমাকে ওই 10 লাখের মধ্যে থেকে 5 লাখ দিয়ে বলল, এটা তোমার অ্যাডভান্স, যাও, বাকি টাকা হওয়ার পরেই পেয়ে যাবে। আমিও ওই 5 লাখ নিয়ে নিজের বাড়ির দিকে চলে এলাম। সেই মহিলা আমাকে নিজের মোবাইল নাম্বার আর বাড়ির অ্যাড্রেস দিয়ে দিল, আর বলে দিয়েছিল যে আমাকে কোনো সময় তার বাড়িতে যেতে হবে। আমি সেখান থেকে ফেরার পথে বাজারে গেলাম, কেননা আমার ফিরতে অনেক দেরি হয়ে গেছে। তাই মায়ের কিছু ওষুধ আর ফলমূল নিয়ে হোটেল থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে এলাম। সঙ্গে বাড়ির জন্য কিছু চাল, ডাল, তরিতরকারি আনলাম। আমার মা আমার হাতে এত জিনিস দেখে আর হোটেল থেকে আনা খাবার দেখে হতবাক হয়ে গেলেন, কেননা এর আগে আমি কখনো এত জিনিস নিয়ে বাড়ি আসিনি। মা আর বোন আমাকে প্রশ্ন করতে লাগল, তুমি এত কিছু কিভাবে নিয়ে, এত টাকা তোর কাছে কোথা থেকে এলো? সকালে তুমি বলেছিলে যে তোর কাছে টাকা নেই। হাত মুখ ধুতে ধুতে আমি মাকে বললাম, মা, আমি এক জায়গাতে চাকরি পেয়ে গেছি, তারাই আমাকে অ্যাডভান্স দিয়েছে। সেই টাকা দিয়েই আমি তোমাদের জন্য এই সমস্ত জিনিস নিয়ে এসেছি। আজকের রান্না থেকে মুক্তি পেয়েছ বলে বোনকে খুব খুশি দেখাচ্ছিল, কেননা সে বেচারা সবসময় ঘরের কাজ করতে থাকে।
আমার মা আমার চাকরির কথা শুনে খুব খুশি হয়ে বললেন, ভগবান তোকে এভাবেই সফল করুক। এরপরে আমরা তিনজনই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। কিন্তু আমার ধ্যান এখনও সেই মহিলার দিকেই ছিল যে তার মেয়ের সাথে ঘরে থাকানোর জন্য আমাকে 10 লাখ দেবে। এটা কি সত্যি নাকি আমাকে বোকা বানালো? এখন যাই হোক, এটা সত্য তা তো কালকেই জানতে পারব। আমি পরের দিন সকাল সকাল তৈরি হয়ে ঘর থেকে বেরোতে যাব। তখন আমার মা জিজ্ঞেস করলেন যে আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি। আমি মাকে বললাম, আমি কালকে তো তোমাকে বলেছিলাম যে আমি চাকরি পেয়েছি, এখন সেখানে যাচ্ছি। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমার ছেলে সফল হতে পারে। যদি তোমার ছেলে সফল হতে পারে তাহলে আমাদের সকলের ভাগ্য বদলে যাবে। আমার মা এই কথা শুনে খুশি হয়ে গেল। আমি বাড়ি থেকে বেরিয়ে একটা অটো রিক্সা ধরে সেই মহিলার বলা ঠিকানায় গেলাম। সেই মহিলার বাড়িতে পৌঁছে বাড়ি থেকে তো আমি হতভম্ব হয়ে গেলাম। আমি আবার নিজের কাছে থাকা অ্যাড্রেস দেখলাম। তারপরে আবার এই বাড়িটাকে দেখলাম। এটা কোনো বাড়ি নয়, বরং একটা রাজমহল, এত বড় আর সুন্দর বাড়ি। প্রথমবার দেখছি, কিন্তু আমি এটা ভেবে অবাক হলাম যে এত ধনী মহিলা এত অন্যায় কাজ কিভাবে করতে পারেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে তার দেওয়া নম্বরে কল করলাম। সে আমার কল রিসিভ করে জিজ্ঞেস করলেন, তুমি কোথায়? আমি তাকে বললাম যে আমি আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। আমার কথা শুনে সে সব খুলে বললেন, আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছ কেন? তাড়াতাড়ি করে ভেতরে এসো, আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। আমি ভয়ে ভয়ে সেই বাড়ির ভিতরে গেলাম, কারণ এরকম বাড়ি এর আগে আমি শুধুমাত্র সিনেমাতেই দেখেছি। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম সেই মহিলা সামনে তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন। আজকে তো সে খুব ছোট জামা পরেছিল, আর তার শাড়ির আঁচল ও তার কাঁধের উপর ছিল না। সেই মহিলাটি আমাকে বললেন, মনে রেখো, তুমি যদি আমার উদ্দেশ্য ঠিকভাবে না করো তাহলে তোমাকে আমি টাকা দেব না। যদি তোমাকেই টাকা নিতে হয় তাহলে আমার কথা মতো করতে হবে। তারপরে তিনি আমাকে বসতে বললেন, আর চাকরানীকে ডাক দিয়ে বললেন, অতিথি এসেছে, তার জন্য চা বানিয়ে নিয়ে এসো। আমি খুব বেশি নার্ভাস ফিল করছিলাম। তখন ওই মহিলাটি বলতে লাগলেন, তোমাকে যে কাজের জন্য এখানে ডাকা হয়েছে সেটা রাতে শুরু হবে। ততক্ষণ এখানে বসে টিভি দেখে টাইম পাস করো। আমি টিভি এবং মোবাইল দেখে সারাদিন পার করে দিলাম। এখানে আমাকে কিছু সময় পর পর কিছু না কিছু খেতে দেওয়া হচ্ছিল। রাত হলে সেই মহিলাটি আমার কাছে এসে বলতে লাগলেন, তোমার অপেক্ষা শেষ হয়েছে, এখন তোমাকে আমার মেয়ের ঘরে যেতে হবে। সে তোমার জন্য অপেক্ষা করছে। আমার হৃদয়ের গতি বেড়ে গেল, কারণ আমি তো একটা যুবক ছেলে, আর আমি ফিলিংসের উপরে কতক্ষণ কন্ট্রোল করতে পারি। আমি মনে মনে ভাবছি, যতটা সুন্দরী এই মহিলা, এর মেয়ে ও নিশ্চয়ই ততটাই সুন্দরী হবে। আর যেখানে মা নিজেই নিজের মেয়ের ঘরে আমাকে পাঠাচ্ছেন, সেখানে আমি কেন এই এসবের জন্য নিষেধ করব? আমি সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মহিলার মেয়ের ঘরের বাইরে এসে পড়লাম। ওর মা নিজের ঘর খুলে দিল। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকপুক করছিল। আর আমি ঘরের ভিতরে পা রাখলেই যে দৃশ্য আমার সামনে ভেসে উঠল, তা তো আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিচ্ছিল। ঘরটা এমনভাবে সাজানো হয়েছিল যেন আজকে আমার বাসর রাত। একটা ভীষণ সুন্দরী মেয়ে বিছানায় শুয়েছিল। এত বেশি সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হল যে মেয়েটা হয়তো ঘুমিয়েছিল অথবা বেহুশ হয়েছিল। আমি তাকে শুয়ে থাকতে দেখে তার মাকে প্রশ্ন করলাম যে, আপনার মেয়ে শুয়ে আছে কেন? তখন মহিলা আস্তে আস্তে বলতে লাগলেন যে অজ্ঞান হয়ে আছে, আর আমি নিজেই অজ্ঞান করে দিয়েছি। তোমাকে যেটা বলেছি তুমি শুধু সেটাই করো, আর সম্পন্ন হয়ে গেলে তুমি তোমার বাকি টাকা নিয়ে চলে যেও। আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি এত বেশি সুন্দরী ছিল যে তার মুখের উপর থেকে আমার চোখ সরছিলই না। আমি তাকে দেখতে থাকলাম। তারপরে যে উদ্দেশ্যের জন্য আমাকে টাকা দেওয়া হতো, আমি সেই উদ্দেশ্যের দিকে ধ্যান দিলাম। এই ঘরে আমার প্রায় 2 ঘন্টা কেটে গেছে।